এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী ৮ লাখেরও বেশি মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে কক্সবাজার ও জেলার ১০ উপজেলা ১৫০টি গ্রাম প্লাবিত হয়ে ৩ লাখের বেশি মানুষ পানিবন্দী। অন্যদিকে রাঙামাটিতে অতিবর্ষণে পাহাড় ধসের শঙ্কার মাঝে এই জেলার বাঘাইছড়ি উপজেলার পর ডুবেছে বিলাইছড়ি ও বটকল উপজেলার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে চট্টগ্রামের থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান, কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির এখন কি খবর রয়েছে? উজ্জ্বল, গতকাল সারাদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে চট্টগ্রামের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ তাদের নিজ নিজ ঘরবাড়িতে ফিরে যাচ্ছিলেন। তবে আজকে ভোর থেকে বৃষ্টিপাত আবারও শুরু হওয়ার কারণে বিভিন্ন স্থানে পানি বাড়তে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। আবার কোনো কোনো এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি আনোয়ারায় এবং আনোয়ারার যে রায়পুর দোভাষী বাজার রয়েছে সেখানে আজ কিছুক্ষণ বাদেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি এইখানে আসবেন এবং তিনি সেখানে ত্রাণ বিতরণ করবেন। এবং আসার কথা হচ্ছে, আজকে আমরা বাঁশখালীতে ছিলাম সকালে, সেখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সড়কেও দেখেছি যে ত্রাণ কার্যক্রম কিন্তু গতি পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে অনেকে ত্রাণ সামগ্রী নিয়ে এই সকল এলাকায় যাচ্ছেন। তবে দুর্গম যে সকল এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না বলে কিন্তু সেখানে যারা অধিবাসীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে চট্টগ্রামের এই যে টানা বর্ষণ এবং পাহাড় ধস, সেই সাথে বন্যা, এতে করে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এবং মৃত্যুর পাশাপাশি অন্যান্য ফসল এবং সহায় সম্পদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী এই সকল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক হারে মাছ চাষ হয়, মাছের ঘের, পুকুর, জলাশয় রয়েছে। সে সকল জায়গা থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের মাছ ভেসে গিয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে মৎস্য বিভাগ ধারণা করছে। এবং এর বাইরেও এই সকল অঞ্চলের যেই কৃষি জমি রয়েছে সেই বিস্তীর্ণ কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানেও কিন্তু তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে বাঁশখালীতে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে মাটির তৈরি ঘর রয়েছে, সেগুলো ধসে গিয়ে সেখানেও কিন্তু মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এইভাবে চট্টগ্রামের প্রায় ৮,৬৭,০০০ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ার পাশাপাশি উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারীতেও কিন্তু বন্যা পরিস্থিতির কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ তৎপরতা অব্যাহত আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উজ্জ্বল, জানবো কক্সবাজারের পরিস্থিতি। মোর্শেদ যুক্ত আছেন। মোর্শেদ, জানাবেন উপকূলীয় এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে? উজ্জ্বল, কক্সবাজারে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আকাশের দৃশ্য দেখে মনে হচ্ছে এই বৃষ্টি থামার নয়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, গতকাল রাত থেকে কিছুটা বৃষ্টি থামার পরে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে চকরিয়া, পেকুয়াতে বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিচ্ছে। যদিও বা আবারও বৃষ্টি শুরু হয়েছে, ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির মধ্যে আবারও মানুষে আতঙ্ক হয়ে পড়বেন, মানুষ সংখ্যায় থাকবেন, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে। আমরা এসেছি কক্সবাজারের বাংলা বাজারে, রামু উপজেলাতে এসেছি এবং সেখানে আমরা দেখেছি গতকাল থেকে পানি নামতে শুরু করেছে। এবং এই এলাকাটি আমরা গত কয়েকদিন আগে দেখেছি একেবারে বন্যার পানিতে প্লাবিত ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পানি কিছুটা নামতে শুরু করেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি বলিয়েছেন, দুপুর নাগাদ, দুপুর 12টার পর থেকে কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি, সচরাচর দেখতে পাচ্ছি এখানে ভারী বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি এখানকার যে বন্যা কবলিত এলাকা আছে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের এখানকার যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো একেবারে প্লাবিত হয়েছিল। এখানকার ঘরবাড়ি সহ যে মানুষগুলো আছেন সেগুলো খুবই দুর্ভোগে রয়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন চকরিয়া, পেকুয়ার মানুষরা। সেখানকার মাতাবাহরি এবং উজানের ঢল নেমে সেখানকার বেশিরভাগ গ্রাম কিন্তু প্লাবিত রয়েছে। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে মানুষ ঘরবন্দি রয়েছেন, শুকনো খাবার সহ নানা সংকটের মধ্যে আছেন। সেক্ষেত্রে সেখানকার মানুষ দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের এই বিপদের সময় তারা ছুটে আসেন। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি জেলা প্রশাসন জানিয়েছেন যে কক্সবাজারের জন্য বন্যা দুর্গত মানুষদের জন্য 30 লাখ টাকা এবং 400 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসন সরেজমিন কালকে কক্সবাজারের চকরিয়া, পেকুয়াতে ছুটে গিয়েছিলেন এবং সেখানকার মানুষদের ত্রাণ সহযোগিতা করেছিলেন। তবে যে সরকারি সহায়তা সেটি পর্যাপ্ত নয় বলছেন সেখানকার মানুষ। তারা চিকিৎসা সেবা থেকে শুরু করে
নানা খাদ্য সংকট থেকে শুরু করে নানা ধরনের সংকটের মধ্যে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন এবং দুর্বিষহ জীবন পার করছে এমনটি তারা বলছেন। টানা এক সপ্তাহ মানুষের যে অবস্থা সৃষ্টি হচ্ছে, সেখানে যে মানুষরা আছেন তারা কিন্তু ঘরবাড়ি ছেড়ে সাইক্লোন শেল্টারে কম যেতে চাচ্ছে। আমরা খবর নিয়েছি সেখানকার মানুষরা তাদের পানিবন্দী অবস্থায় আছেন, তারপরেও সাইক্লোন শেল্টারে খুব কম মানুষই গিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা বাজারের রামু উপজেলা থেকে সেখানকার যে সার্বিক চিত্র। বন্যার পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে পাহাড়ি ঢল এবং উজানের পানি যদি আবারও নামে তাহলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আমরা সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলেছি, বিশেষ করে সচেতন মহল এবং পরিবেশবিদদের সাথে কথা বলেছি। তারা বলছেন নদী দখল, পাহাড় কাটা এবং যে উজানের ঢল, সে কারণে কক্সবাজারে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেক্ষেত্রে এই পরিস্থিতি যদি আরও কয়েকদিন পর্যন্ত থাকে তাহলে কক্সবাজারের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। উজ্জ্বল এই ছিল সর্বশেষ। জানবো রাঙামাটির পরিস্থিতি। জুয়েল যুক্ত আছেন। জুয়েল, জানাবেন রাঙামাটিতে নতুন করে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিনা, ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? উজ্জ্বল, গত শনিবার বিকেল থেকে চলা যে বৃষ্টিপাত আজকে পর্যন্ত 9 দিন অতিবাহিত হতে চললো, এর মধ্যে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, ভারী অতিবর্ষণ হয়েছে, সব মিলিয়ে যেখানে পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতি রয়েছে। বলে রাখি, এই অবস্থায় জেলা প্রশাসন থেকে 47টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, যেখানে 3820 জন মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন। বলে রাখি, এই বৃষ্টিপাতের মধ্যে 131টি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে রাঙ্গামাটির 7টি উপজেলায়, বিশেষ করে রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি এবং নানিয়াচর, এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে আসলে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা পাহাড় ধসের সংখ্যায় ছিলেন তাদেরকে যেমন আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে, একই সঙ্গে আপনি জানেন এই পাহাড় ধসের ঝুঁকি সংখ্যার মধ্যেই বাঘাইছড়ির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে 30টি গ্রামের বেশি প্লাবিত হয়েছিল, যেখানে এখন পর্যন্ত 21টি আশ্রয় কেন্দ্রে 1928 জন মানুষ অবস্থান করছেন বলে আমরা সেখানকার উপজেলা প্রশাসন থেকে জানতে পেরেছি। বলে রাখি, সেখানে আসলে এই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় অন্তত 7,000 পরিবারে 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন, যাদের গতকাল থেকে একটুখানি বৃষ্টিপাত কমে আসায় অনেকেই এরই মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়েছেন। তবে স্বাভাবিকভাবে যে জীবনযাপন সেটি আসলে তারা করতে পারছেন না, কারণ এরই মধ্যে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। এর মধ্যে যে পুকুর, তাদের জলাশয়, ফসলের ক্ষেত সব তলিয়ে যাওয়ায় সেখানকার জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। কোথাও কোথাও কিছুটা উন্নতি হলে অন্যদিকে আবার সেটা পানির উচ্চতা বেড়েই চলেছে। বলে রাখি, এরই মধ্যে আবার বরকল এবং বিলাইছড়ি উপজেলার যে ফারুয়া রয়েছে সেখানে অন্তত 6,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তারা গত বৃহস্পতিবার রাত থেকে আকস্মিক যে ঢলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ফারুয়া বাজারে অন্তত 150 শতাধিক দোকান তলিয়ে গিয়েছে, যেখানকার জীবনযাপন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। এরই মধ্যে এই বৃষ্টি এবং পাহাড় ধসের সংখ্যার মধ্যে আমরা জেলার 3টি উপজেলায় 3 জনের প্রাণহানির ঘটনা জানতে পেরেছি। বলে রাখি, রাঙ্গামাটি থেকে বান্দরবানের সড়কে যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ব্রিজঘাটা সেতু তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির যোগাযোগ বন্ধ হয়েছে। একই সঙ্গে বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে 3 কিলো নামক এলাকায় সড়ক ধসে গিয়ে সেখানেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখে। তবে স্বস্তির খবর হলো, কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে 5টি ইউনিট সচল রয়েছে, যেখানে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে জানবো সুনামগঞ্জের পরিস্থিতি। লিপসন আহমদ যুক্ত রয়েছেন। লিপসন, জানাবেন এখন আবহাওয়ার কি পরিস্থিতি? বুঝলেন, আমরা যদি বলি যে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হয়নি, তবে এখনো কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে পাশাপাশি পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকে, কিন্তু এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত 24 ঘন্টায় যদি বলি, সুরমা নদীর পানি 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেহেতু এখনো পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে এখনো বন্যা পরিস্থিতি কিংবা কোনো মানুষ পানিবন্দী হয়নি। তবে যদি বৃষ্টিপাত কিংবা পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে প্রায়
যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি দুর্গম উপজেলার তাহিরপুর থেকে শুরু করে মধ্যনগর, ধরাবাজারের যে একদম প্রান্তিক পর্যায়ে মানুষরা কিন্তু প্রায় লক্ষাধিকের উপরে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়বেন। তবে তারা যেটি বলছেন, ইতিমধ্যে পানি কিন্তু আসলে পাহাড়ি ঢল নামছে, নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন। তারা যেটি বলছেন, প্রতিনিয়ত যেভাবে পানি বাড়ছে তাতে কিন্তু তারা আসলে রাতে একদম নির্ঘুম রাত পোহাচ্ছেন। পাশাপাশি আমরা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসলে ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। সেই সাথে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও আসলে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো দুর্গম এলাকায় কোনো মানুষ পানিবন্দী হয়ে পড়েন তাদেরকে যাতে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু প্রায় 12টি উপজেলায় কিন্তু 1300 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 1000-এর উপরে যে স্পিডবোট থেকে নৌযান সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ খাবার ট্যাবলেট, অর্থাৎ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেই সাথে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে যেহেতু 2022 সালের যে 16 জুন রয়েছে, সেই 16 জুন কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু এই অঞ্চলে হঠাৎ পাহাড়ি ঢলে কিন্তু একদম গ্রাম থেকে শহর পর্যন্ত সবকিছু তলিয়ে যায়, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে আশ্রয় কেন্দ্র সবকিছুতেই কিন্তু আসলে মানুষরা অনেকটাই বিপাকে পড়েন। তবে সেই বিপাক কিংবা ভোগান্তি কিছুটা কমাতে কিন্তু ইতিমধ্যে প্রশাসন ও বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু আসলে এখানকার মানুষরা এখন আসলে পানিবন্দী হননি। তো সব মিলিয়ে বলা যায় যে এই অঞ্চলে আসলে বন্যার আতঙ্ক কিন্তু এখন মানুষের মধ্যে বিরাজ করছে। উজ্জ্বল। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন লিপসন আহমেদ।